সেই দিনের মতো অনুষ্ঠান শেষ হইল। সব কিছু পাট চুকে দু পরিবার বসল বিস্তর আলোচনা। গুরুজনরা যার প্রধান ভূমিকায়, সেজতির মতো ছোটরা এখানে কেবল নীরব দর্শক। অথচ সব ছোট মাত্রই দর্শক, তাও কিন্তু নয়। এই যে রুদ্র রওশন চৌধুরী, সে কিন্তু বরপক্ষের প্রধান অভিভাবক। আমিরের সঙ্গে সকল সলা পরামর্শ সারছে ও আর আনিস। সে যদি চেয়ে আছে বাবার মুখের দিকে, আজকে কেন যেন বেশ পরিবর্তন দেখছে ওনার। এই যে হেসে হেসে কথা বলছে, এটাই কেমন অদ্ভুত। অথচ সেই দিন যখন রুদ্র ওদের বাড়িতে গেল, আমিরের লেশমাত্র পছন্দ হয়নি ওকে। বাবার মুখভঙ্গি দেখেই বুঝেছিল সেজতি। কিন্তু আজ ওনার সঙ্গে কি সুন্দর করে কথা বলছেন তিনি। রাতারাতি এত পরিবর্তন কিভাবে হলো মানুষটার? সে যদি ক্লান্ত ভঙ্গিতে মোনারার পাশে ক্যাথারা হেলান দিয়ে বসে আছে, এসে থেকে নিরন্তর হাঁটাহাঁটি আর বসে থাকা পিঠের হাড় চিনচিন করছে ব্যথায়। মাঝে মধ্যেই আশপাশ দেখল লুবনা সহ যে কতজন অফিসের লোকেরা এসেছিল এখানে, তাদের কেউ নেই। খেয়ে দিয়ে সবাই ছুটেছে বাড়িতে, অন্যান্য অতিথিরাও নেই। শুধুমাত্র ওদের দু পরিবারের লোকজন ব্যতীত কেউ নেই এখন। সে যদি অনেকটাই চিন্তিত, তেমন চিন্তিত মনেই যখন এদিক ওদিক দেখছিল, তখনই আমিরের এক অপ্রিয় বাক্য কান দুটো ঝাঁঝিয়ে যায়। সবার মধ্যে ভদ্রলোক ঘোষণা দিলেন, যেহেতু আমাদের বাড়িটা ছোট, আত্মীয় সমাগমের পর্যাপ্ত জায়গা নেই, তাই সামনের সব প্রোগ্রাম রুদ্রদের বাড়িতেই হবে। শুধুমাত্র বিয়েটা হবে ক্লাবে। সে যদি থমকে চমকে বাবার দিকে ফিরল, পরপর মায়ের দিকে। মোনারা চোখে মুখে বিস্ময় হুটোপুটি, কেমন অবাক নয়নে স্বামীর দিকে চেয়ে আছেন। সে যদি এই বিস্ময়ের কারণ জানে না। সে চিন্তিত নিজেকে নিয়ে। সামনের সকল প্রোগ্রাম যদি এখানেই হয়, তবে তো রুদ্রর মুখোমুখি আবার হতে হবে। আর অভদ্র লোকটা আজকের মতোই ব্যবহার করবে ওর সঙ্গে। কোথায় ভেবেছিল ওর হাত থেকে ছাড়া পাবে দুদিন, অথচ আমি সে গুড়ে বালি ঢেলে দিল তাতে। আমিরের এমন সিদ্ধান্তে বাড়ির সবাই খুশি। আরিশা তো পারলে গদগদ হয়ে পড়ে। সে যদি দীর্ঘশ্বাস ফেলল বোনের উজ্জ্বল চেহারা দেখে। এ আর কি, অব্র ভাইয়ার সাথে চিপকে থাকার একদম তো সুযোগও ছাড়ে না। সে কাঁদো কাঁদো চেহারা বাবার দিকে চাইল। বিধিবাম তৎপর চোখাচোখি হলো রুদ্রের সাথে। রুদ্র পুরু শান্ত, ঠোঁট দুটো মুহূর্তে উঁচুতে উঠে গেল। বক্ষ হেসে জানান দিল গহীন কিছু। সে যদি ভুরু কুচকায়, ব্যর্থ হয় হাসির কুল কিনারা করতে। সুযোগ রুদ্র নিল না। পরপর চেহারা এমন এক ভাব করল যেন ওই মুহূর্তে সে যদি গর্তে ফেসে যাওয়া সহনীয় বিরাট হাতে। বিপদ তার আসন্ন। সে যদির ভিতরে ভিতরে চুপসে গেল, ধরা দিল না। কেন বোঝাবে ওনাকে? সে ভয় পাচ্ছে। তাহলে কি পেয়ে বসবে আরও? কথাবার্তা শেষে উঠে দাঁড়ালো সবাই। এবার ওদের বাড়ি ফেরার পালা। সে যদি স্বতঃস্ফূর্ত হয়ে সেকেন্ডে বাড়ি ফিরতে শুনতেই এতক্ষণে ভাববিত বিষণ্ণ মুখশ্রী চমকায়। গিয়ে একটু ফ্রেশ হতে পারবে। এত ভারী পোশাকে আর কতক্ষণ থাকা যায়? সকলে ধীরে সুস্থে রুদ্রদের পরিবার থেকে বিদায় নিচ্ছে। সে যদি এক মুহূর্তে অপেক্ষা করল না ওসবের। অথচ সে দ্রুত পায়ে হেঁটে চলল বাইরে। আগে ভাগে গিয়ে গাড়িতে বসল। খানিক বাদে বাকিরা এলেন। একে কি সবগুলো গাড়ি ভর্তি হলো ওনাদের আগমনে। সে যদি যেটাতে বসেছে সেটি বেশ বড় সাইজের মাইক্রো। মোনারা, দু মামি, মামাতো বোন আর আফিয়া আরামসে চেপে বসলেন। সে যদি ওনাদের দেখে গুটিয়ে এলো। ভাবল, ফুপি তো বলেছিলেন যাওয়ার সময় এসি গাড়িটাতে যাবেন, সেটা শুনেই ও আর আরিশা এই গাড়িতে যাবে ভাবল। অথচ উনি ঠিক এখানে বসলেন। এত ঘন ঘন মত বদলালে কি করে হবে? এই ভদ্রমহিলাকে একদণ্ড বিশ্বাস নেই। জোয়ান মেয়েদের চাল চলনে এত দোষ ধরতে পারেন? সে যদি ইচ্ছে করলো নেমে যেতে, পারল না। এখন যদি বের হয়, এক একজন হাজারটা প্রশ্ন করবে। থাক বরং আগামী 5 দিন যেখানে ওনাকে সহ্য করতেই হবে, সেখানে সামান্য কয়েক ঘন্টার এমন কি।
সব শেষে আমির উঠলেন গাড়িতে, ড্রাইভারকে বলেন স্টার্ট দিতে। সে যদি স্তব্ধ শ্বাস ফেলল, পালালো না। চেঁচিয়ে উঠলেন মোনারা, এই না না, গাড়ি চালাবেন না, দাঁড়ান। আমির পিছনে ফিরে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? আরিশা এখনও আসেনি। ও তো এই গাড়িতে যাবে বলছিল। তিনি গাড়ির ভিতরটা একবার দেখে বললেন, সে কি এখনও আসেনি কেন? কি করছে ও ভিতরে? মোনারা কপটরাগ দেখালেন, সেটাও কি এই বুড়ো বয়সে? তোমায় বুঝিয়ে দিতে হবে। থতমত খেলেন আমির, সাথে লজ্জাও পেলেন। একটু চুপ থেকে বলেন, আচ্ছা আমরা যাই। আরিশাকে না হয় জামাই নিয়ে আসবে। সে যদি খুশি হয়ে গেল বাবার কথায়। ভালো করে হাসতে পারল না। এরই মধ্যে আফিয়া অসন্তোষ গলায় বলেন, কি বলছিস তুই আমির? বিয়ে হলো না এর আগে জামাই সহ মেয়েকে ঘরে তুলবি? সমাজে তো একটু বড়াই কর তোরা। আমির বোনের যুক্তি খণ্ডাতে গেল না। ফোঁস করে শ্বাস ঝেড়ে বললেন, তবে আর কি, বসে থাকো গরমে? তাই থাকি। বিয়ে খেতে এসে আর কি কি করতে হবে কে জানে। বলি আমার সবাই চলে এলাম, তোর মেয়ে এখনও আসতে পারলো না কেন? দুদিন পর তো এই বাড়িতে এমনিতেই আসবে। এত গুরুজনদের ভিড়ে কি করছেটা কি? তরস হয় না মেয়ের? লাজ লজ্জা ব্যাপারে কি মেয়েদের কিছুই শেখাসনি? মোনারা আস্তে করে বললেন, আবার আরিশা আমাকে বলে গিয়েছে। আফিয়া এত মুখ বেঁকিয়ে বললেন, ও তাই, তাহলে আর কি? বাবা মাই যদি ছেলে মেয়েদের তোল্লায় পাঠায়, আমরা বাইরের লোকেরা আর কি বলবো, তাই না? তাই না? টুকু বাকিটুকু দিক চেয়ে বললেন তিনি নীরবে। সায় চাইলেন নিজের কথায়, কিন্তু কেউ উত্তর করল না। চুপচাপ বসে রইল অমন। আমির প্রত্যুত্তর না করলেও মোনারা সহ্যহীন হয়ে পড়লেন। বড় মেয়ের প্রতি সদ্য জমা সমস্ত রাতটুকু ছেড়ে দিলেন সেজতির উপরে। খ্যাত করে বলেন, তুই বসে আছিস কেন? গিয়ে বোনকে ডেকে আনতে পারিস না? সে যদি চমকে উঠল, হঠাৎ ধমকে বুক কাঁপছে। পরপর শান্ত হলো নিজে। এসব ব্যাপার স্যাপার নতুন নয়, হয়ে আসছে ঘটনা। যাই হোক, দোষ তার। সে যদি মনে প্রাণে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের সময়ও জন্মালে, সেই দোষটা মোনারা নিঃসন্দেহে ফেলে দিত ওর ঘাড়ে। চোটপাট দেখে বলেন, এই যুদ্ধ বেঁধেছে তোর জন্য, মিলিটারিরা হামলা করেছে তোর জন্য, সব কিছুর জন্য দায়ী তুই। সে যদি ব্যথিত আহত শ্বাস টেনে গাড়ি থেকে নামল। কোথায় আগে আগে গাড়ির ভিতরে বলে এত কিছু করলো, অথচ হলো কি শেষমেশ? মনে মনে ভীষণ চটল আরিশার ওপরে। এদের প্রেম আর এ জন্মে শেষ হবে না বোধ হয়। গেট পেরিয়ে ঢুকতেই ফের রুদ্রকে চোখে পড়ল সেজতির। 4-5 জন লোককে নিয়ে হাত দিয়ে কিছু একটা বোঝাচ্ছে সে। কাল বাড়িটা কীভাবে সাজাবে তার ইনস্ট্রাকশন দিচ্ছিল। হাতে সময় কম, পরপর 5 দিনের অনুষ্ঠান, সবই ব্যস্ত। সেজতি ওর দিকে চেয়ে চেয়ে এগোচ্ছিল সামনে। হঠাৎই তাকালো রুদ্র। দৃষ্টি মিলতেই সেজতি থতমত খেয়ে মুখখানা ঘুরিয়ে ফেলল সম্মুখে। চোখ খিচে জিভ কাটল আলগোছে। হাঁটতে হাঁটতে ভাবল, আমি যে এতক্ষণ ওনাকে দেখছিলাম, উনি কি বুঝে গিয়েছেন? আচ্ছা, উনি কি এখনও তাকিয়ে দেখছেন আমাকে? তাকাবো একবার। সে যদি আস্তে ধীরে পিছনে চাইল। কিসের কি? রুদ্র তাকিয়ে থাকা তো দূর, টিকিটাও নেই সেঠায়। সে যদি হতভম্ব হলো। বাকি লোকজন সবাই আছে, শুধু উনি হাওয়া হয়ে গেলেন। তাও এইটুকুর মধ্যে। সে চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজল ওকে। পরপর নিজেকে ঠিকঠাক করল। হনহনে কদমে ঢুকলো ভিতরে। প্রথমে খাবারের জায়গায় এলো সেজতি। সেখানে এঁটো থালা বাসন গোছাচ্ছেন লোকজন ছাড়া অন্য কেউ নেই। তাই ফেরত এলো আরেক জায়গায়। এ তো মহা মুশকিল। এই বাড়ির কিছুই সে চেনে না। এখন এরা ঠিক কোন দিকে গিয়েছে কি করে বুঝবে? খুঁজবে বা কোথায়? একবার ওপরের দিকে চাইল। ওখানকার ঘরগুলোতে গিয়ে দেখবে ঠিক হবে সেটা। কার না কার ঘর, কে না কে থাকে। এভাবে ঢুকে পড়া ভালো দেখাবে না নিশ্চয়ই। তার উপরে রুদ্র যেখানে ওনার গাড়ি ঢিকিতে
ওঠা পছন্দ নয় সেখানে ঘরে উকি মারা, বাহ ভয়াবহ। সে যদি দুপাশে মাথা নাড়ল, বাড়ানো পা ফেরত আনল পূর্বস্থানে। এর থেকে কাউকে আরিশা অব্রের কথা জিজ্ঞেস করলেই হয়। সে চারপাশ দেখল, খুঁজল চেনা জানা কাউকে। বোকার মতো ফোনটা গাড়িতে রেখে না এলে একটা কল করা যেত। সে যদি বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, হঠাৎ একজন ভদ্রমহিলাকে এদিকে আসতে দেখে নিজে এগিয়ে যায় কাছে, ফটফটে কণ্ঠে শুধায়, আন্টি আন্টি, আপনি কি আরিশা আপু আর অব্র ভাইয়াকে দেখেছেন? ভদ্রমহিলা আতর্কিত প্রশ্নে তব দেখিয়েছেন খানিক। একবার আপাদমস্তক দেখলেন ওর, কণ্ঠে কৌতূহল। তুমি অব্রের শালিনা? জি। উনি হেসে জানালেন, অব্রদের খুঁজছ? আমি এই তো কিছুক্ষণ আগেই ওদের দেখলাম। কোথায় গিয়েছে ওরা? উনি হাত দিয়ে একটা দিক দেখালেন। সে যদি বিনম্র গলায় ধন্যবাদ জানালো। ভদ্রমহিলার সিঁড়ির পিছনের দিকটা দেখিয়েছিলেন ওকে। সে যদি সেই অনুসারে এসে থামল সেখানে। মাথাটা প্রচুর তেতে আছে আরিশার ওপর। এই জায়গায় অনুষ্ঠান শেষে কি রাজকার্য সারতে এসেছেন দুজন? ফুপি ঠিকই বলেন, এদের বিয়ে অবধি ধৈর্য নেই। সে যদি কটমটো করতে করতে সামনে ফিরলেন, হাঁ হয়ে গেল নিমিষেই। একটা বিশাল করিডোর বানানো, সিঁড়ির গোড়ায়। এমন করিডোর কে বানায়? এই বাড়ির ডিজাইনার কি রুদ্র? সে যদি যতটা আশ্চর্য হয়েছিল তার চাইতে দ্বিগুণ মুগ্ধ হলো করিডোরের ভিতরে এসে। সম্পূর্ণ জায়গা ভর্তি চারা গাছে। সামনের দিকটা বারান্দার মতো খোলা, ছাদের ন্যায় রেলিং শুধু। কি সুন্দর তার কারুকাজ! ছোট বড় বহু গাছ এখানে, দেশি বিদেশি। সে যদি বেশিরভাগই চেনে না, কিন্তু আকর্ষণীয় এক একটা গাছ আর খোলা জায়গায় ফুরফুরে হাওয়া খুঁয়ে গেল মুহূর্তে। প্রত্যেকটা গাছ পাতা ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখল। সৌন্দর্য মধ্যেই আচমকা চটক কাটল ওর। আরে, সে তো আরিশাকে খুঁজতে এসেছে, কিন্তু ওরা যে এখানে নেই। ওই আন্টি না বললেও এদিকে আছে। পরপর ভাবল, হতে পারে এসেছিল আবার চলে গেছে। সে যদি ফিরে আসতে নিয়ে আবার দাঁড়ালো। বোনের কথা ভেবে মুচকি হাসলো। আরিশার গাছ অনেক পছন্দ। এই জায়গাটা পেলে হয়তো এখানে বসে থাকবে। যাক, সব দিক থেকে এখানে বোনটা খুশি হবে ওর। অব্রর মতো মানুষ হয় না কি? ওনার কাছে খারাপ থাকার কোনো চান্স নেই। বজ্জাত তো শুধু ওই একজনই। সে যদি রুদ্রের নিরেট চিবুক মনে করতেই ভেঙচি কাটল। ঘুরে হাঁটা ধরল। তখনই ভূতের মতো সামনে এসে দাঁড়ালো রুদ্র। ছ্যাদ করে উঠল ওর বক্ষস্থল। পিছিয়ে গেল চকিতে। সাংঘাতিক ভয়ে বুক ধড়ফড় করছে। সেজুতির বুকে হাত দিয়ে শ্বাস নিল দুবার। তারপর তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, যখন তখন এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? এগুলো কেমন স্বভাব? রুদ্র হতভম্ব হলো। পরপর চোখ সরু করে বলল, এক্সকিউজ মি, কি বললেন আপনি? চাউনি আর কণ্ঠেশ্বর সে যদি নিভে যায়। মিনমিন করে বলো, না, হঠাৎ এসে দাঁড়িয়েছেন তো ভয় পেয়ে গিয়েছিলাম। রুদ্র সরে গিয়ে করিডোরের সাদা রেলিংয়ে ঠেস দিল। দাঁড়ালো, বক্ষপটে হাত গুজে। সোজাসুজি বলো, ভিতরা ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। সে যদি আত্মসম্মানে ঘা লাগে। নাক ফুলিয়ে বলে, আমি মোটেও ভীতু নই। যেরকম সে অন্যকে সেরকম মনে করে। রুদ্র ভুরু উঁচিয়ে বলল, তাই আপনি বলতে চাইছেন আমি ভীতু? সাহসী যে সেটাও বা কী করে বুঝব? রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। আপনাকে দেখছি, তাহলে আমার সাহসের প্রুফ দিতে হয়? সে যদি রুদ্রের মতো বুকে হাত গুজে দাঁড়ালো। দুষ্টুমি চড়ে বসল চঞ্চল মস্তিষ্কে। রুদ্র এক কথায় অফিসে কারিগরি লোক কাজে নামে। তার একটা হুকুমে ব্যস্ত হয় সকলে। সেই লোকের সাহসের পরীক্ষা নেওয়া ছুতোতে একটু খাটালে মন্দ হয় না। যার আদেশ সবখানে শিরোধার্য, সেই মানুষেরও কথায় পরীক্ষা দিতে নামলে ব্যাপারটা কেমন লাগবে? সাংঘাতিক সুন্দর না?
সে যদি মনে মনে হাসল, তবে ওপরের চেহারা সিরিয়াস রেখে বলল, হ্যাঁ দিন, দেখি আপনি কত বড় বীর, কতটুকুই বা সাহস আপনার। রুদ্র কিয়ৎক্ষণ ভুরু কুঁচকে চেয়ে থাকলো, তারপর আরেক দিক ফিরে মাথা নাড়ল দুদিকে, ফিরেছে স্বল্প হেসে বলল, রুদ্ররোশন চৌধুরী, এত ফালতু সময় নেই। শরীরের সমস্ত হাড়গোড় একযোগে মুচড়ে উঠল সেজতির, চাইল কটমটিয়ে। এত বড় অপমান! তীব্র ক্রোধে ফেটে চৌচির হলো মাথাটা। এই মুহূর্তে হাতের কাছে একটা কুড়াল থাকলে এক খায় অভদ্র লোকটা গদ্দার নামিয়ে ফেলত। কিন্তু দুর্ভাগ্য, মনে মনে সেই বীরশ্রেষ্ঠ যোদ্ধা হলেও সামনাসামনি রুদ্রের গায়ে একটা সামান্য আঙুল ছোঁয়ানোর স্পর্ধা ওর নেই। অমন ষাঁড়ের মতো একটা দেহ যার, সেই লোকের সাথে ওর মতো আবলা মেয়েটা পারবে লড়াইতে? যার হাড্ডাহাড্ডি শরীরখানার কাছে সে নিতান্তই এক দুগ্ধপোষ্য শিশু। কিন্তু হার সে মারল না। কোনো একদিন আসবে যেদিন একটা খুশিতে রুদ্র থোতা মুখটা নিমেষে ভোঁতা করে দেবে, সে যদি দেবেই। রুদ্র তুড়ি বাজালো ওর মুখের সামনে, নড়ে চড়ে চাইল সে যদি। সে বলল, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় শুনেছি, আপনিও যে ওর স্বজাতি সেটা জানতাম না। সে যদি পাল্টা উত্তর দিল না। কথার বিপরীতে যুবসই জবাব পাচ্ছে না বলে চুপ করে রইল। নিজের সম্ভাব্য এই পরাজয় থেকে বাঁচতেই ঘুরে হাঁটা ধরল। তৎপর পিছনে হতে হাতের কবজি টেনে ধরল রুদ্র। সে যদি ফিরে যায়। তীব্র বিরক্ত নিয়ে বলল, কি? রুদ্র কপালে ভাঁজ ফেলে বলল, উত্তর দিচ্ছেন না আজ? কি ব্যাপার, সবসময় তো মুখে খই ফোটে। সেজতির মুখের উপর বলল, মন চাইছে না আপনাকে উত্তর দিতে, বুঝেছেন? হাতটা ছাড়ুন এবার, আমাকে যেতে হবে। এত তাড়া কিসের? কাউকে ভয় পাচ্ছেন নাকি কারো থেকে পালাতে চাইছেন? সে যদি ভ্যাকা চ্যাকা খেয়ে বলল, পালাবো কেন? আর ভয়ই বা কী আছে? যেতে হবে বললাম তো, হাতটা ছাড়ুন না। সে যদি একবার মোচড়ালো হাতটা, এক বিন্দু ফল মিলল না তাতে। রুদ্র ধীর রূপে ধরে রেখেই বলল, এভাবেই সারা জীবনও ছাড়তে পারবেন না। তার থেকে শান্ত হয়ে থাকুন। আমার শক্তির কাছে আপনার শক্তি নিশ্চয়ই কিছু না। সে চেতে বলল, সবসময় যে এরকম হাত টানাটানি করবেন, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। একটা মেয়েকে স্পর্শ করার আগে অবশ্যই তার পারমিশন নেওয়া উচিত। রুদ্র আকাশ থেকে পড়ার ভান করে বলল, ও তাই? তাহলে একটা ছেলেকে স্পর্শ করতে তার পারমিশন নিতে হয় না কেন? সে যদি বুঝতে না পেরে বলল, মানে? রুদ্র স্পষ্ট কণ্ঠে বলল, এর আগে আপনি আমাকে যতবার টাচ করেছিলেন, কই, আমার তো মনে পড়ে না আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন সেসব। সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক করে মাতলামি করেছিলেন আষ্টে পৃষ্ঠে। পরেরটুকু উচ্চারণের আগে সে যদি লাফিয়ে চড়িয়ে বলল, না না, বলতে হবে না, বুঝেছি আমি। শেষ দিকে মিউরে এলো স্বর, চোখ নামালো লজ্জায়। রুদ্র ঠোঁট কামড়ে মিটি হাসে, ইচ্ছে করে ওর লজ্জা বাড়াতে শুধায়। কি বুঝেছেন? সেজতির কথায় এগোতে পারল না, চাইল না এ কথা। এমন নিচে চেয়েছে প্রসঙ্গ পাল্টাতে পারল, দেখুন, এভাবে একটা মেয়ের হাত ধরা ঠিক নয়। তাছাড়াও এখানে আমরা দুজন ছাড়া কেউ নেই। এখন যদি অন্য কেউ চলে আসে আর আমাদের এভাবে দেখে নেয়, তাহলে সেটা খুব খারাপ হবে। আপনার কিছু হবে না, কিন্তু আমার হবে, কারণ আমি একটা মেয়ে, আর মেয়েদের দোষ পায়ে পায়ে। গুরুতর কথাটা বলে শ্বাস নিল সে যদি। রুদ্র অভিব্যক্তি বুঝতে চাইল ওর দিক। ছেলে হাত তো ছাড়েনি। বিপরীতে সন্দিহান কণ্ঠে শুধালো, তো আমি কখন বললাম আপনি ছেলে? সে যদি রুদ্রের মত লোকের থেকে এমন হেয়ালি আশা করেনি। হাঁ করে ফেলল ঠোঁট। পরপর বিরক্তিতে চেহারা গোটালো। কাকে কি বোঝালো এতক্ষণ? না, এর সাথে কথা বাড়ানো মানেই লস। আগে থেকে হাতে জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, তাই বলল, আপনি প্লিজ আমার হাতটা ছাড়ুন তো। আমি এমনিতেই আপুকে খুঁজছি, তার উপর আপনি এসে জুটেছেন। ওদের কেন খুঁজছেন? কেন আবার বাড়ি ফিরবো না? গাড়িতে সবাই অপেক্ষা করছে।
ডাকতে পাঠিয়েছে আমাকে। আপনি হাতটা ছাড়বেন? রুদ্র সরাসরি বলল, না, এবার তো আরও বেশি করে ছাড়বো না। আরিশা অব্রের সঙ্গে ছাদে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আর আপনি কি না ওদের ডিস্টার্ব করবেন? কেন? নিজে তো প্রেম বোঝেন না, অন্যকে প্রেম করতেও দেখতে পারে না। আজব মেয়ে তো। সে যদি অবাক হয়ে বলল, আমি প্রেম বুঝি না। ও তাই? আপনি বুঝি খুব বোঝেন। একটা বুড়ো লোক হয়েছে, এতদিনে একটা গার্লফ্রেন্ড জোটাতে পারেননি, আবার বড় বড় কথা। অবশ্যই আপনার ব্যবহারের যা ছিঁড়ি। কোনো মেয়ে টিকবে কি না সন্দেহ। রুদ্রর চোখে চাউনি পাল্টে এলো সহসা। খানিক এগিয়ে এলো, কাছে দাঁড়ালো। সে যদি বৃহৎ অক্ষী, কোঠরে বাদামি চোখ তাক করে বলল, যে টিকবে সে টিকবে মিস সেজতি। এই নিয়ে ভাবার মতো সময় এখনও আপনার আসেনি। রুদ্রের এই আকস্মিক আগমনে খেই হারালো সেজতি। গলা কেমন শুকিয়ে এলো। ছোট কম্পিত কণ্ঠে বলল, আমি এমনিতেও ভাবছি না। রুদ্র হাতটা ছেড়ে দিল হঠাৎ। সেজুতির বুকের কাছে নিয়ে এলো সেটা। একবারে ক্ষুদ্র চোখে চেয়ে এক মুহূর্ত থামল না আর। হনহনে গতিতে চলে এলো বাইরে। রুদ্র হয়তো সেখানে দাঁড়িয়ে তখনও সে যদি টের পায়নি তার পদধ্বনি, তবে স্পষ্ট শুনছে বক্ষস্থলে ধ্রিম ধ্রিম আওয়াজ। চোখে ভাসছে রুদ্রের অমন নিকটে আসা, তার গলা বাজা ওই অদ্ভুত বাক্য। তালমাটাল কদম সিঁড়ি কাছাকাছি আসতেই আচমকা লোডশেডিং নামলো পুরো নিবাসে। সেকেন্ড কেমন ঘুটঘুটে তিমিরে হাত পা তলায়। সে যদি চমকে দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে দেওয়ালে ঘেঁষে নিল শরীর। কয়েক সেকেন্ড বাদে বাইরের মৃদু আলো বাড়িতে ঢোকে। সবটুকু পরিষ্কার না হলেও একটু একটু ঠাহর করা যাচ্ছিল তাতে। সে যদি টের পেল কে একজন পাশে এসে দাঁড়িয়েছে, ধরেই নিল এটা রুদ্র। অমনি হুরুস্থুল বাঁধিয়ে বলল, আপনি এসেছেন? আলো না আসা অবধি একটু থাকবেন প্লিজ। অন্ধকারে ভয় লাগে আমার। পাশ থেকে জবাব এলো না। সে যদি বুঝে পেল না লোকটা আছে কি না। নিশ্চিত হতে কাপা আঙ্গুল বাড়ালো। মখমল কোটে একাংশ গেঁথে শক্ত করে মুঠোয় ধরল সেটুকু। ওদিকে চাপা শোরগোল চলছে। জেনারেটর চালু হচ্ছে না এখনও। লাইনে সমস্যা হচ্ছে কি না সেই নিয়ে মাতামাতি সকলে। তন্মধ্যে কয়েকজন তাদের ফোনের ফ্ল্যাশ জ্বালালো। অমন নিকষ কালো অন্ধকার দূর হলো এবার। স্বস্তির শ্বাস টেনে ধরে রাখা কোটের অংশ ছেড়ে দিল সেজতি। সরি, আসলে ভয় পেয়ে যা আপনাকে এভাবে ধরে। কথাটুকু পূর্ণতা পায় না। আচমকা ঝড়ের বেগে একজোড়া উষ্ণ অধর দুম করে বসে যায় তার গালে। সেজুতি থমকে গেল সেখানেই। কিংকর্তব্যবিমূঢ় হয়ে হাত চেপে ধরল স্থানে। চক্ষুদয়ের তখন কোটর ছাড়ানোর ফন্দি। তিরতির করে নড়ছে গোলাপি ঠোঁট জোড়া। তক্ষুনি জেনারেটর জ্বলে। ঘর বাড়ি ফেপে ওঠে চোকমকে দীপ্তিতে। পাথর বনে থাকা সেজুতি সবেগে পাশ ফিরে চাইল সেই লোকের দিক। দ্বিগুণ বিস্ময় মাথা ঘুরল এবার। কোথায় কে? কেউই যে নেই। সেজুতি ত্রস্ত আশেপাশে দেখল। রুদ্রকে কোথাও দেখা যাচ্ছে না। তবে কে ছিল এখানে এতক্ষণ? কে করল এমন? সেজুতির হাত পা কাঁপছে, বুক ধরফর করছে, ঘামাচ্ছে কপাল। প্রথমবার এমন অযাচিত স্পর্শের সম্মুখীন হয়ে ফাঁকা ফাঁকা লাগছে মাথা। হঠাৎ কাঁধে হাত রাখল কেউ একজন। সেজুতি চকিতে চাইল। আরিশা বলল, তুই এখানে কেন? তোরা না গাড়িতে উঠে গেলি? নেমে এলি কেন আবার? সেজুতি কোনো মতে ধাতস্থ করল নিজেকে। কবজির উল্টো পিঠে কপালের ঘাম মুছল। ভয়, জড়তা, বিভ্রান্তি ধামাচাপা দিয়ে ছোট করে জানাল, তোকে ডাকতে। ওহ, জানিস কি হয়েছে? আমি আরব। সেজুতির কিচ্ছু শুনতে মন চাইল না। মাথা ভনভন করছে গতিতে। আরিশার কথার অর্ধেক রাস্তাতেই ঘুরে হাঁটা দিল সে। মেয়েটা অবাক হয়ে বলল, কি হলো? এই সেজুতি, শোন তো আমার কথা। সেজুতি এক পাও থামল না আর। সোজা এসে গাড়িতে উঠল। অভ্র তখন শ্বশুরের জানলার পাশে দাঁড়ানো। কথা বলছে দুজন। আরিশা সেজুতিকে ডেকে টেকে হয়রান হয়ে চুপ করল। উঠে বসল নিজেও। কিন্তু গাড়ির ভেতর বাকিরা চুপ থাকল না। বোনকে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া সেজুতির দিকে ছুড়ে দিল খানেক প্রশ্নবান। অথচ মুখে কুলু পেটে বসল মেয়েটা। একটিবার জবাব দিল না, কথাও বলল না।
বসে রইল এক শক্তপোক্ত পাথর দিয়ে তৈরি করা মূর্তির ন্যায়। বাড়ি ফিরে যে যার মতন ঘরে গেল। ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিলেও মুনারা আমির একই রকম ব্যস্ত রইলেন কাজে। দুজন মিলে ঠিকঠাক করছিলেন কাকে কোথায় শুতে দেবেন। মুনারা বড় আলমারি থেকে কাঁথা বালিশ বের করলেন। খাট ভরার পর মেঝেতেও পেতে দিচ্ছেন বিছানা। সেজুতি অন্যমনস্ক থেকেই জামাকাপড় ছাড়ল। মস্তিষ্কের দাপাদাপি কমানোর আশায় নিজেকে ব্যস্ত রাখার উদ্যোগে মায়ের সাথে হাত লাগালো কাজে। একটা সময় সেজুতি সত্যিই ভুলে গেল পার্টির কথা। ভুলে গেল ঘটে যাওয়া ওই ঘটনা, হয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ছোঁয়া। কিন্তু সবশেষে যখন রুমে ফিরল, নিস্তব্ধ পরিবেশে অস্থিরতা চেপে ধরল ফের। মস্তিষ্কের নিউরনে ঝমঝম করে গীতবিতানের ন্যায় বেজে চলল কথাটুকুন। কে ছিল লোকটা? কে করল অমন অসভ্যতা? রুদ্র নামটা ভাবলেই সেজুতির রক্ত চলাচল থেমে আসে। নিজের মতো দৃশ্যটুকু রুদ্রকে নিয়ে কল্পনায় আনলেও শরীরের লোম দাঁড়িয়ে যায়। কেমন হাঁসফাঁস লাগে ভেতরে। সেজুতি দিশেহারা নাবিকের ন্যায় একটু সাহারা খুঁজল। এই অবস্থায় ঘুম আসবে না বলে বিছানায় না গিয়ে টেবিলের চেয়ার টেনে বসল। কি করলে ভালো লাগবে একটু মাথা থেকে কথাটা বার হবে? সেজুতি ফোন হাতে নেয় ফেসবুক ঘাঁটবে বলে। অথচ স্ক্রিন জ্বলতেই দেখল রুদ্র মেসেজ পাঠিয়েছে। সহসা বুকটা ধক করে ওঠে। আবার সেই নাম, সেই লোক। ইনবক্স অন করল ও। রুদ্র এমএমএস পাঠিয়েছে। ছবিতে তার হ্যান্ডোপার্সটা তুলে লিখেছে, নিজের জিনিস নিজের খেয়াল রাখা উচিত। কেয়ারলেস একটা একক উদ্ধৃতি চিহ্ন। মেসেজের মধ্যে থেকেই যেন রুদ্রর ঝাড়িটুকু লাইভ শুনল সেজুতি। ঠোঁট ওল্টাল সে। ভুল করে ব্যাগ ফেলে এসেছে বলে এভাবে বলতে হবে? লোকটা যেচে কথাটা বলাতে ভদ্রতার খাতিরে কিছু পাঠাতে চাইল ও। অর্থাৎ, ধন্যবাদ, আমি কাল নিয়ে যাব। কিন্তু বেখেয়ালে প্রেস লেগে একটা ফুলস্টপ চলে গেল রুদ্রর নম্বরে। সেজুতি ডিলিট করার আগে সেন্ট হয়ে গিয়েছে। সে সরি লিখতে ধরে, এর আগেই ফোন কাঁপিয়ে কল এলো। রুদ্রর নম্বর থেকে আসায় খানিক থতমত খেল সেজুতি। তবে রিসিভ করল ফতাফত। অথচ হ্যালো বলার আগেই রুদ্র কেটে দেয়। সেজুতি ভ্রু কোচকাল এবার। কি হলো ব্যাপারটা? পরপর উদার মনে ভাবল, হয়তো হাতে লেগে লাইনকে তারা চিহ্নটেছে। একক উদ্ধৃতি চিহ্ন। দরদি হয়ে নিজেই কল দিল। অথচ রুদ্র মুখের ওপর কেটে দিল ফের। সেজুতি আশ্চর্য হল খুব। কি ফাজলামো শুরু করেছেন এই লোক? একটা ঘুষিতে সিধে করে দিতে মন চাইল ওকে। সেজুতি বিড়বিড় করল, অসভ্য, বজ্জাত নাকুচু কোথাকারে। সেজুতি বিদ্বিষ্ট হয়ে ফোন রেখে দিল। মন ভালো করার আশা এটাকে হাতে নিয়ে হিতে বিপরীত হয়েছে। আরও মন খারাপ লাগছে এখন। যেই উঠতে যাবে হঠাৎই ফোন বাজল আবার। চেয়ে দেখল, রুদ্র কল ব্যাক করেছে। সেজুতি মুখ বাঁকায়। ধরবে না ফোন। কল দিতে দিতে অজ্ঞান হলেও না। তারপর কি ভেবে নরম হলো একটু। বসল ঠিকঠাক হয়ে। ধরল, গলার শ্লেষা পরিষ্কার করতে একটু কেসে বলল, হ্যালো। গলায় কি ব্যাঙ ঢুকেছে? সেজুতি হতবাক হয়ে বলল, ব্যাঙ ঢুকবে কেন? তাহলে কি এত রাতে আপনার কাশির শব্দ শোনাচ্ছেন? সেজুতির নাক ফুলল রাগে। লোকটার কথা শুনলে গা পিত্তি জ্বলে যায় একেবারে। খুব কষ্টে ধৈর্য নিয়ে বলল, জি না, এত সময় নেই আমার। পরপর মিহি কণ্ঠে বলল, ব্যাগটা ভুলে ফেলে এসেছি, কাল নিয়ে যাব। জানানোর জন্য শুক্রিয়া। রুদ্র বলল, লাগবে না, আমি কালকে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেব। আপনার শুক্রিয়া আপনি নিজের কাছে রাখুন। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি দাঁত কিরমির করল। হ্যাঁ, আচ্ছা। না কিছু বলার আগেই রুদ্র খট করে লাইন কাটল আবার। সেজুতি তিতিবিরক্ত হয়ে উঠে দাঁড়াল। গিয়ে শুল বিছানায়। সিলিং ফ্যানের দিক চেয়ে ভাবল, ওর যদি ক্ষমতা থাকত রুদ্রর ভাবের গোডাউনে আগুন লাগিয়ে দিত নির্ঘাত। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি আজকে সমস্ত দিনটাকে নিয়ে ভাবল। মগ্ন হল ধ্যানে। রুদ্র পুরোটা সময় ওকে জ্বালিয়েছে। শান্তিতে খেতে অবধি দেয়নি। পোশাকটা নিয়েও কি একটা কথা শোনাল। ওই সময় এত রাগ উঠেছিল ওর, ইচ্ছে করছিল রুদ্রকে গলা টিপে গাছের ডালে ঝোলাতে। পরে যদিও মাথায় ঢুকল যে লোকটা ইচ্ছে করে এমন করেছে, যাতে সে রাগে আর উনি মজা নিতে পারেন। আচমকা কিছু একটা মনে পড়তেই সেজুতি ফোন হাতে নিল। ইনবক্স মেলে চোখ বোলাল সেই অপরিচিতের মেসেজে। এই লোকটা আসলে কে? প্রতিটা খুদেবার ধরন বলে দেয় সে চেনে ওকে, ফলোও করে, অথচ নিজের পরিচয় দেয় না। হুটহাট অদ্ভুত বার্তা দিয়ে বিভ্রান্ত করে শুধু।
সেজুতি কৌতূহলে দোনামোনা করে পুনর্বার ডায়াল করল ওই নম্বরে। না, এবারেও বন্ধ। সেজুতি হার মানল। ইদানিং প্রচুর রহস্যে খুইয়ে ফেলছে নিজেকে। একদিকে এই অচেনা মানুষ, অন্যদিকে রুদ্র। এই লোকটা অবশ্য আস্ত একটা প্রহেলিকা। মাঝে মাঝে ওকে দেখলে সেজুতির মনে হয় খুব ভালো একটা মানুষ, আবার মাঝে মধ্যে ওর থেকে খারাপ কাউকে লাগে না। কখনো রুদ্রর চোখে চেয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় সেখানে লুকোনো হাজারখানেক কথা। আবার কখনো মনে হয় না, ওই নির্জীব রুষ্ট চোখ কিছু বলতেই জানে না। তবে একটা কথা সত্যি, রুদ্রকে আজ গোটা দিন একদম অন্যরকম লেগেছে সেজুতির। যেন চেনার বাইরেও অচেনা কেউ। আচ্ছা, কি মানে ওনার এমন আচরণের? সেজুতি ফোঁস করে শ্বাস ফেলল। চোখ বুঝতেই সেকেন্ডে হানা দিল রুদ্রর মায়ের মুখ। অমনি লাফিয়ে উঠে বসল ও। আরে, এই ব্যাপারটা তো মাথা থেকে বেমালুম বেরিয়েই গেছিল। অনেক দিন হলো এসাইলমে যাওয়া হলো না, আর জানাই হয়নি কিছু। রুদ্রর মা কিভাবে অসুস্থ হলেন, রুদ্র ওনাকে এভাবে লুকিয়ে রেখেছে কেন, এসব যে জানা দরকার। কাল যাবে একবার, অফিস খুললে তো আর ছুটিই পাবে না। সেজুতি মাথা ঝাঁকাল, ঘড়ির দিক চাইল। হ্যাঁ, কাল একবার এসাইলম থেকে ঘুরে আসবে। রুদ্র নিজের ভাইয়ের বিয়েতে ব্যস্ত থাকবে, কিছু জানবেও না, আর এটাই হবে ওর মোক্ষম সুযোগ।